ছিটমহল চুক্তি আর 3 বিঘা করিডোর, এই শব্দ দুটো আপনারা হয়তো অনেকবারই শুনেছেন, কিন্তু জানেন কি যে এটা ভারত বা বাংলাদেশের কোন জায়গার ঘটনা, আর এই বিষয়টা কেনই বা এত গুরুত্বপূর্ণ? আপনি যদি এই পুরো বিষয়টা না জানেন, বা আপনার যদি কোথাও কোনো ডাউট, কোনো কনফিউশন বা কোনো সংশয় থেকে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা দেখার পর আপনার সমস্ত রকম ডাউট বা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ভারতের স্বাধীনতার সময় থেকে এই ছিটমহল নিয়ে কি কি হয়েছে আর বর্তমানে এর কি অবস্থা, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি ভারতের একদম স্বাধীনতার সময় থেকে বলি। ভারতবর্ষ স্বাধীন হয় 1947 খ্রিস্টাব্দে। তখন ভারতের মূল ভূখণ্ড থেকে পাকিস্তানকে আলাদা করে দেওয়া হয়। তবে পাকিস্তান দুই জায়গাতে ছিল। এই জায়গাটা ছিল পশ্চিম পাকিস্তান, এই জায়গাটা ছিল পূর্ব পাকিস্তান, যার বর্তমান নাম হলো বাংলাদেশ। এবার এই বাংলাদেশের বর্ডারের এরিয়াটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে দেখতে পাবো যে এইটা হলো বর্ডার। এই বর্ডারের এই দিকটাতে বাংলাদেশ আর ওই দিকটাতে ছিল পশ্চিমবঙ্গ। এবার এই জায়গাটায় আমি একটু বড় করে এঁকেছি। এই যে নীল কালারের লাইনটা, এটা হলো ভারত আর বাংলাদেশের বর্ডার। এই লাইনের উপরে এই দিকটা হলো পশ্চিমবঙ্গ আর নিচে এই দিকটা হলো বাংলাদেশ। তৎকালীন সময় অর্থাৎ স্বাধীনতার সময় এই জায়গাটা ছিল পূর্ব পাকিস্তান। এখন বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান যাই বলি না কেন, এই এরিয়ার ভেতরেও কিছু কিছু জায়গা ভারতের ছিল। ব্যাপারটা কেমন? এই যে এই দাগের নিচের পোর্শন তো বাংলাদেশের, এবার এর ভেতরেও কিছু কিছু জায়গা এরকম ছিল যেগুলো ছিল ভারতের। ঠিক একইভাবে বাকি এই পুরোটা জায়গা জুড়েই এইরকম ছোট ছোট জায়গার অবস্থান ছিল। ঠিক একই রকম ভাবে ভারতের ভেতরেও মানে পশ্চিমবঙ্গের এই এরিয়াতেও এমন কিছু জায়গা ছিল যেগুলো বাংলাদেশের। এই যে এইরকম ভাবে কিছু কিছু জায়গা ছিল। এই সমস্ত জায়গাগুলোকেই বলা হতো ছিটমহল। এবার এই ম্যাপটা আমি একটু বুঝিয়ে দিই। এই যে এই জায়গাটাকে জুম করে এই জায়গাটা করা, এই যে নীল লাইন, এর উপরের পোর্শনটা হলো ভারত বা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের এখানে উত্তর দিনাজপুর জেলা, তারপরে দার্জিলিং, এই এরিয়াটা জলপাইগুড়ি জেলা, এই এরিয়াটা কোচবিহার জেলা, এর ওপরে রয়েছে আলিপুরদুয়ার জেলা। আর নিচে যদি বাংলাদেশের কথা বলে, তাহলে বাংলাদেশে এই এরিয়াটা হলো পঞ্চগড় জেলা, এটা হলো নীলফামারী জেলা, এটা হলো লালমনিরহাট জেলা, আর এই পাশে রয়েছে কুড়িগ্রাম জেলা। আর একদম ওই পাশে পশ্চিমবঙ্গের পাশেই রয়েছে আসাম রাজ্য, সেই হিসাবে আসাম রাজ্য। এবার এই যে ছোট ছোট জায়গা অর্থাৎ ছিটমহলের কথা বললাম, এর ভেতর কিছু গুরুত্বপূর্ণ ছিটমহলের নাম আমি আপনাকে বলি। যেমন এই যে এই জায়গাতে জলপাইগুড়ি জেলার ঠিক এই জায়গাতে একটা ছিটমহল ছিল, যার নাম হলো বেরুবাড়ি ছিটমহল। বাংলাদেশের পঞ্চগড় জেলার ভেতর এইখানে একটা ছিটমহল ছিল, সেটা হচ্ছে বালপাড়া খাগড়াগাড়ি। বালপাড়া খাগড়াগাড়ি ছিটমহল। আমি নাম্বার দিয়ে দিই, এটা 1, এটা 2। তাহলে 1 নম্বরে হচ্ছে বেরুবাড়ি, 2 নম্বরে বালপাড়া খাগড়াবাড়ি। এরপর বাংলাদেশের এই কুড়িগ্রাম জেলাতে এই রকম জায়গায় একটা ছিটমহল ছিল, যার নাম হলো দাসিয়ার ছড়া, এটা 3 নম্বর। তারপর এই কোচবিহারের ভেতর এইখানে একটা গুরুত্বপূর্ণ ছিটমহল ছিল, সেটা হচ্ছে দহগ্রাম আঙ্গারপোতা ছিটমহল, এটা 4 নম্বর দিলাম। এইরকম প্রচুর পরিমাণে ছিটমহল ছিল, টোটাল 162টা। বাংলাদেশের এই এরিয়াতে ভারতের টোটাল ছিটমহল ছিল 111টা, অর্থাৎ বাংলাদেশের এরিয়ার ভেতরে ভারতের ছোট ছোট জায়গা ছিল টোটাল 111টা। ঠিক একইভাবে ভারতের যে এরিয়া, এই ভারতের এরিয়ার ভেতরে বাংলাদেশের ছিটমহল অর্থাৎ বাংলাদেশের কিছু অঞ্চল, এইরকম ছোট ছোট অঞ্চল ছিল টোটাল 51টা। এবার প্রথম যে ছিটমহলটা নিয়ে সমস্যা তৈরি হয় সেটা হলো বেরুবাড়ি। বেরুবাড়ির পজিশনের জন্য এটা নিয়ে প্রথম সমস্যা তৈরি হয়। বাকি সমস্ত ছিটমহল হয় ভারতের এরিয়ার ভেতরে, না হলে বাংলাদেশের এরিয়ার ভেতরে ছিল, কিন্তু শুধুমাত্র এই বেরুবাড়ি ছিটমহলটা বাংলাদেশ আর ভারত এই দুটোর বর্ডারে অবস্থিত ছিল। এই জায়গাটা যদি আমি একটু বড় করে দেখাই, তাহলে জিনিসটা ঠিক এই রকম টাইপের দেখতে। এইটা হলো বেরুবাড়ি, এর এই দিক থেকে সীমানা, এই পাশটা হলো ভারত আর নিচটা হলো বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান। একদম প্রথম থেকে এই বেরুবাড়ি এরিয়াটা এই জলপাইগুড়ি এরিয়ার ভেতরেই ছিল, কিন্তু এই বর্ডার লাইন যেভাবে টানা হয়, তাতে এই বেরুবাড়ির ঠিক মাঝখান থেকে, প্রায় ঠিক মাঝখান থেকে ওই বর্ডার লাইনটা যায়। এবার 1952 খ্রিস্টাব্দে গিয়ে এই বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান দাবি করে যে এই অর্ধেকটা না, পুরো বেরুবাড়ি পূর্ব পাকিস্তানের অন্তর্গত।
এবার কোনো একটা কথা বলে দিলেই তো আর হয়ে যায় না। ফলে এই বেরুবাড়ি এরিয়াটা ভারত নাকি পূর্ব পাকিস্তান কার আন্ডারে থাকবে তা নিয়ে এখানকার লোকাল লোকজন, মানে এই বেরুবাড়ির লোকজন প্লাস পূর্ব পাকিস্তান আর ভারতের এইখানের এই এরিয়ার লোকজন বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিবাদ বিদ্রোহ এইসব টাইপের করে। আর এই করতে করতে 1958 খ্রিস্টাব্দে গিয়ে এই দুই দেশের প্রধানমন্ত্রীদের ভেতর একটা চুক্তি হয়, নেহেরু নুন চুক্তি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু আর পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ফিরোজ শাহ নুন। এই নেহেরু নুন চুক্তি অনুযায়ী বলা হয় যে এই যে বেরুবাড়ি এরিয়াটা, এই এরিয়াটাকে অর্ধেক করা হবে, করে এর দক্ষিণের অংশ চলে যাবে পূর্ব পাকিস্তানের আন্ডারে আর উত্তরের অংশটা ভারতের অংশ বলেই থাকবে। এবার এই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি নেহেরুর ওই সিদ্ধান্তকে একদম নাকচ করে দেন এবং নেহেরুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন আন্দোলন করেন। শেষমেশ এই বিষয়টা ভারতের সুপ্রিম কোর্টে চলে যায়। এবার এখানে বেশ মজার একটা বিষয় আছে। সংবিধানের 3 নম্বর ধারাতে উল্লেখ আছে যে অন্য কোনো দেশের কোনো জায়গা যদি ভারতের সাথে মিশে যেতে চায় সেক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেবল। যেমন সিকিম ভারতের অংশ ছিল না, পরবর্তীকালে সিকিম ভারতের অংশ হয়ে যায় আলাদা একটা রাজ্য হিসাবে। কিন্তু সংবিধানে এরকম কোথাও উল্লেখ নেই যে ভারতের কোনো একটা জায়গা সেটাকে বাদ দিয়ে অন্য কোনো দেশকে দিয়ে দেওয়া যাবে। আর সেই হিসাবে সংসদ চাইলেও এরকমটা করতে পারবে না যে ভারতের কোনো একটা অংশকে বাদ দিয়ে অন্য দেশে দিয়ে দেওয়া হলো, মানে বেরুবেরির এই অর্ধেকটা পোর্শন পাকিস্তানকে বা পূর্ব পাকিস্তানকে দিয়ে দেওয়া হলো, সংসদ এরকম চাইলেই করতে পারবে না। এছাড়া ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল তাতে উল্লেখ রয়েছে যে ভারত একটি গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র রূপে একটি রাষ্ট্র। ফলে ভারতের কোনো একটা অংশকে যদি অন্য কোনো দেশকে দিয়ে দিতে হয় সেক্ষেত্রে সেই ডিসিশন নেবে ভারতের সাধারণ নাগরিক। সংসদ চাইলেই এই ডিসিশন নিতে পারবে না বা সংবিধানে এই রকম কোনো সংশোধন করতে পারবে না। এই রকম অবস্থায় এই বেরুবেরির অর্ধেকটা যে পূর্ব পাকিস্তানের ভেতরে চলে যাবে, এই ঘটনায় সব থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ভারতীয় সংবিধানের ওই প্রস্তাবনা, মানে প্রস্তাবনার ওই বিষয়টা, ডেমোক্রেটিক আর রিপাবলিক এই বিষয় দুটো। এখন এই নিয়ে কোর্টে কেস চলতে চলতে 1960 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট একটা রায় দেয়, ঐতিহাসিক রায়। সুপ্রিম কোর্ট বলে যে এই যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল এটা সংবিধানের অংশই না। সংসদ চাইলে এই প্রস্তাবনাটাকে সাইডে রেখে সংবিধানকে তাদের নিজেদের মতন করে সংশোধন করতে পারে। আর এই জায়গা থেকেই আমরা একটা খুব কমন বাক্য সবসময় শুনি যে 1960 খ্রিস্টাব্দে বেরুবেরি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ না। তো ওই বেরুবেরি মামলাটা হলো এই বেরুবেরি মামলা। তো যাই হোক, 1960 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট বেরুবেরি মামলার ওই রায়টা দেয় আর তার সাথে বলে যে এই বেরুবেরিকে অর্ধেক করে সেই পোর্শনটা পাকিস্তানের আন্ডারে দিয়ে দেওয়া হোক। আর এর সাথে আরো অনেক কিছু বলা হয়। সেগুলো কি, জায়গার যখন বিনিময় হবে সেখানে সমান সমান জায়গার বিনিময় হবে, এটা মেইন ফোকাসে রাখা হয় এই বেরুবেরি মামলায়। এবার এই বেরুবেরির এরিয়া ছিল মোটামুটি 22.58 স্কোয়ার কিলোমিটার মতন। সেই হিসাবে এই অর্ধেকটার এরিয়া হয় 11.29 স্কোয়ার কিলোমিটার। এবার এই বাংলাদেশের এরিয়ার ভেতরে আরো 4টে ছিটমহল এরিয়া নিয়ে নেওয়া হয়। তাহলে 1, 2, 3, 4 আর বেরুবেরির অর্ধেক, এই 5টা ছিটমহল মিলিয়ে টোটাল এরিয়া হয় 18.13 স্কোয়ার কিলোমিটার। এই যে 5টা এরিয়া, এই 5টা ছিটমহলে কিন্তু ভারতের ছিটমহল। এবার ভারতের এরিয়ার ভেতর মানে এই কোচবিহার এরিয়ার ভেতর এই যে এরিয়াটা, এটা হলো দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহল। এই ছিটমহলের এরিয়া ছিল 18.68 স্কোয়ার কিলোমিটার। এই দহগ্রাম যে ছিটমহল এটা কিন্তু ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহল। 1958 খ্রিস্টাব্দে যে নেহেরু নুন চুক্তি হয় সেখানে বলা হয় যে পূর্ব পাকিস্তান এরিয়ার ভেতর এই যে বেরুবরির দক্ষিণ অংশ আর এই যে 4টে ছিটমহল, এই 4টে ছিটমহল মিলিয়ে টোটাল 18.13 স্কোয়ার কিলোমিটার, এই জায়গাটা পুরোপুরি বাংলাদেশকে দিয়ে দেওয়া হবে। এটা ভারতের এরিয়া, তবুও বাংলাদেশকে দিয়ে দেওয়া হবে। আর এর ভেতর এই যে দহগ্রাম জায়গাটা বাংলাদেশের রয়েছে সেটা ভারতের আন্ডারে চলে আসবে। এবার এই নিয়ে তো আন্দোলন হয়, সেই আন্দোলনের ফলে সেই সুপ্রিম কোর্টে কেস গেছিল। ওই সুপ্রিম কোর্টে ফাইনালি রায় দিয়ে দেয় যে এই যে চুক্তি মারফত যেটা চিন্তা ভাবনা করা হয়েছিল সেটাই বাস্তবে প্রয়োগ করা হবে। এই 4টে এরিয়া বাংলাদেশের আন্ডারে চলে আসবে আর এই অঙ্গরপোতা, দহগ্রাম অঙ্গরপোতা, এটা
ভারতের আন্ডারে চলে আসবে। এই ডিসিশন পর্যন্ত মনে হচ্ছিল যে না, পরিস্থিতি স্টেবল হয়ে গেছে, কিন্তু তারপরে গিয়ে দেখা যায় যে ভারতের এই যে 5টা ছিটমহল, এই 5টা ছিটমহল মিলিয়ে বেশিরভাগ লোকজনই হিন্দু, প্রায় 80% লোকজনই হিন্দু। ফলে তাদেরকে যদি বাংলাদেশের ভেতর দিয়ে দেওয়া হয়, তারা বাংলাদেশে থাকতে নাও চাইতে পারে। আবার অন্যদিকে এই যে দহগ্রাম, এই দহগ্রামের ভেতরে বেশিরভাগই ছিল মুসলিম কমিউনিটির লোকজন। ফলে এটাকে যদি ভারতের আন্ডারে দিয়ে দেওয়া হয়, ফলে তারা ভারতের আন্ডারে নাও থাকতে চাইতে পারে। এবার এই বিষয়টা নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়, ফলে ফাইনালি ওই চুক্তিটাকে আর সেইভাবে কার্যকর করা যায়নি। 1960 খ্রিস্টাব্দের পর থেকে চুক্তিটা ওইভাবে ঝুলেই ছিল। আর ওইভাবে ঝুলতে ঝুলতে পরে ভারতে বড় বড় কিছু ঘটনা ঘটে যায়। যেমন 1961-62 খ্রিস্টাব্দে ভারতের সাথে চায়নার যুদ্ধ শুরু হয়ে যায়। 1965 খ্রিস্টাব্দে ভারতের সাথে পাকিস্তানের আবার যুদ্ধ শুরু হয়ে যায়। এর আগে 1964 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু মারা যায়। 1966 খ্রিস্টাব্দে ভারতে ওই পাঞ্জাব এরিয়াতে ভয়ানক খরা দেখা দেয়। আবার ওই 1966 খ্রিস্টাব্দেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তিনি মারা যান। তার পরের বছর 1967 খ্রিস্টাব্দে আবারও ভারতের সাথে চায়নার একটা ছোটখাটো যুদ্ধ বেঁধে যায়। ফলে ভারত ওই দিকটাতে বেশি ইনভলভ হওয়ায় এই দিকে খুব বেশি চোখ আর যায়নি। আর এই জন্য অবস্থা এখানে এরকম নড়বড়ে টাইপেরই ছিল। তারপর 1971 খ্রিস্টাব্দে গিয়ে বাংলাদেশ ওই পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যায়। এরপরে এই দুই দেশের রাষ্ট্রনেতারা এই সমস্যার সমাধান করার চিন্তা ভাবনা করেন এবং 1974 খ্রিস্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রীরা, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, এদের দুজনের ভেতর একটা চুক্তি হয়। 1974 খ্রিস্টাব্দের এই চুক্তিতে বলা হয় যে এই বেরুবেরি পুরোটাই ভারতের অংশ হিসেবেই থাকবে, তাহলে এই পুরোটাই হয়ে যাবে ভারতের অংশ। তবে এর পরিবর্তে এই যে দহগ্রাম অঙ্গরপোতা, এই দহগ্রাম অঙ্গরপোতাকে বাংলাদেশের সাথে কানেক্ট করিয়ে দিতে হবে। এই জায়গাটাকে আমি যদি একটু জুম করে দেখাই, সেক্ষেত্রে এই জায়গাটা কেমন, এটা হলো ঠিক এই রকম। এই যে মাঝখানে হলো দহগ্রাম, এর চারপাশে এটা হলো কোচবিহারের এরিয়া, এই যে কোচবিহারের এই এরিয়া, আর এর পাশে এই বাইরের এই জায়গাটা হলো লালমনিরহাট জেলা, বাংলাদেশের লালমনিরহাট জেলা। এবার এই লালমনিরহাটের ভেতর এই এরিয়াটাকে বলা হতো পাটগ্রাম এরিয়া, আর এই যে এই ছোট্ট জায়গা, এই জায়গাটাকে বলা হতো পানিহার এরিয়া। এই যে এই জায়গাটা হলো পানিহার এরিয়া, সরি পানিহার না, পানবাড়ি এরিয়া। এই জায়গাটা হলো পানবাড়ি এরিয়া। 1974 খ্রিস্টাব্দে ওই চুক্তিতে বলা হয় যে বেরুবেরির এই পুরো পোর্শনটা ভারতের আন্ডারেই থাকবে, তার পরিবর্তে এই দহগ্রাম বাংলাদেশের সাথে এখানে কানেক্ট হয়ে যাবে। এইখানে একটা রাস্তা তৈরি করতে হবে, যেটা এই দহগ্রাম এরিয়ার মানুষজন বাংলাদেশের এরিয়াতে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবে। তো এই রাস্তার জন্য যে জায়গাটা দেওয়া হয়, এই জায়গাটাকেই বলা হয় 3 বিঘা করিডোর। এই জায়গাটা লম্বায় 178 মিটার মতন ছিল আর চওড়ায় 85 মিটার মতো ছিল। এই জায়গার ভেতর থেকে ছোট্ট একটা রাস্তা তৈরি করা হয়। এই রাস্তার এরিয়া ছিল 3 বিঘা, এই জন্য এই রাস্তার নাম হয়ে যায় 3 বিঘা করিডোর। এই বেরুবেরি জায়গার পরিবর্তে ভারতের এরিয়া থেকে এইটুকু জায়গা বাংলাদেশের লোকজনকে ব্যবহার করার জন্য দেওয়া হয়, শুধুমাত্র ব্যবহার করার জন্য দেওয়া হয়। এই জায়গাটা কিন্তু পুরোপুরি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়নি, শুধুমাত্র ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। আর তখন প্রথম দিকে এই রাস্তাটা শুধুমাত্র 12 ঘন্টা ধরে খুলতো, অর্থাৎ সকাল 6টায় খুলতো, সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যেত। এইভাবে চলতে চলতে 2011 সালে গিয়ে এই নিয়মটাকে চেঞ্জ করে আইনত নিয়ম করা হয় যে এই রাস্তাটা সব সময় এখন থেকে বাংলাদেশের লোকজনের জন্য খোলা থাকবে। যদিও অফিসিয়ালি এই জায়গাটা ভারতের আন্ডারেই রয়েছে, কিন্তু ব্যবহার করবে শুধুমাত্র বাংলাদেশের লোকজন। এই হচ্ছে 3 বিঘা করিডোর। আর 1974 খ্রিস্টাব্দের ইন্দিরা গান্ধী আর শেখ মুজিবুর রহমানের ভেতর এই ছিটমহল নিয়ে ওই যে চুক্তি, এটা হলো ওই ছিটমহল চুক্তির প্রথম ধাপ। ছিটমহল চুক্তির পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ধাপটা হয় 2015 সালে। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদের দুজনের ভেতর আবারও একটা চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের এই এরিয়াতে ভারতের যে টোটাল 111টা ছিটমহল ছিল, এই ছিটমহলগুলো বাংলাদেশের আন্ডারেই চলে আসে। আর ভারতের এই জলপাইগুড়ি, কোচবিহার এই এরিয়া দিয়ে বাংলাদেশের যে 51টা ছিটমহল ছিল, সেই ছিটমহলের এরিয়াগুলো ভারতের আন্ডারে চলে আসে। শুধুমাত্র একটা ছিটমহল ছাড়া, সেটা হলো এই দহগ্রাম অঙ্গরপোতা যে ছিটমহল, সেটা বাদে।
এই দহগ্রাম অঙ্গরপোতা যেহেতু বাংলাদেশের সাথে একটা কানেকশন রয়েছে, এই জন্য দহগ্রামটাকে বাদ দিয়ে বাকি যত ছিটমহল ছিল সেগুলোকে এক দেশের সাথে অন্য দেশে আদান প্রদান করে নেওয়া হয়। ফলে বর্তমানে এখন আর ছিটমহলের সমস্যা নেই। তবে এখানে একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে এই যে ছোট ছোট জায়গায় লোকজন ছিল, এরা তাহলে কি করলো? তারা ভারতের আন্ডারে ছিল নাকি বাংলাদেশের আন্ডারে ছিল? দেখুন 2015 সালে এই যে চুক্তিটা হয়, এটা ডেট হলো 6ই জুন। এই চুক্তির সময় বলা হয় যে এই ছিটমহলের এরিয়াগুলো আদান প্রদান শুরু হবে আগামী 2015 সালের 31শে জুলাই থেকে, এবং এই সমস্ত এরিয়ার লোকজনকে একটা অপশন দেওয়া হবে যে আপনারা চাইলে এই এরিয়াতে থাকতে পারেন অথবা অন্য দেশের এরিয়াতে চলে যেতে পারেন। এর জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে 1 বছর, অর্থাৎ 2015 সালের 31শে জুলাই থেকে 2016 সালের 30শে জুন, এই 1 বছরের ভেতর এই যে ছিটমহল এরিয়াতে যে সমস্ত লোকজন আছে তারা চাইলে ওই এরিয়ায় থেকে যেতে পারেন অথবা অন্য দেশের এরিয়াতে চলে যেতে পারেন। ধরলাম বাংলাদেশের এই এরিয়াতে, এই ছিটমহল এরিয়াতে লোকজন, এই লোকজনগুলো এই 1 বছরের ভেতর এখানেই থেকে যেতে পারে অথবা ভারতের এরিয়ার ভেতর যে কোনো জায়গায় চলে যেতে পারে, মাইগ্রেট হয়ে যেতে পারে। আর এই সুবিধা দেওয়ার জন্য এখান থেকে প্রচুর লোক এক দেশ থেকে অন্য দেশে মাইগ্রেট হয়ে যায়। আর তারপর থেকে সিচুয়েশনটা এখনো এইরকমই আছে, এখন আর এইরকম ছোট ছোট কোনো ছিটমহল নেই, ফলে মানুষজন এক দেশ থেকে অন্য দেশে যাওয়ারও আর কোনো প্রশ্ন নেই। আশা করি এই পুরো বিষয়টা আমি আপনাকে বোঝাতে পেরেছি। এর পরেও যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমি পরে কোনো ভিডিও বানিয়ে সেটা বুঝিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরে অন্য একটা ভিডিওতে।